নমস্কার, আমি পাঞ্চালি। আমার গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি ভূতের গল্প আপনাদের পড়ে শোনাবো। ভূত আছে কি নেই এই নিয়ে সবাই আমরা একটু বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে চলি। এই নিয়ে তর্কটা বরং থাক। আমি একটা অলৌকিক গল্প পড়ে আপনাদের শোনাচ্ছি। আমার মনে হয় ভূত না থাকলেও আমাদের চারপাশে মাঝে মাঝে অলৌকিক কিছু ঘটনা ঘটেই চলে, বলুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, বুড়ি মাই। বেশ কিছুক্ষণ ধরে দূর থেকে মাদলের শব্দ শোনা যাচ্ছিল, ঠিক যেন সেই রবি ঠাকুরের দুমদুমি বেজে ওঠে, ডিম রবে ডিম রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে। আমি তখন ক্লাস 6-এ। স্কুলের ছুটিতে আমি বড়দের সঙ্গে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। সরকারি টুরিস্ট লজের বারান্দায় বেতের চেয়ার টেনে বসে চা খাওয়া হচ্ছিল। যথারীতি লোডশেডিং, কারেন্ট আসবে নাকি সেই পর দিন। পাশেই নীলগিরি পাহাড়ের জঙ্গল থেকে বুনো হাতি আওয়াজ ভেসে আসছে। শোনা যাচ্ছে শেয়ালের ডাক, মাঝে মাঝে হায়নার অট্টহাসিও। আদিম বন্য পরিবেশ। কেয়ারটেকার রঘুরাম রায় লণ্ঠন জ্বালিয়ে বসেছিলেন ভেতরে রিসেপশনের টেবিলে। বাবাকে বলেছেন তাদের উৎস ছিল বাংলাদেশ। এখানে আছেন প্রায় 50 বছর। রঘুদার বাবার মুদির দোকান আছে সেই হাইওয়ের ধারে। রাতে রঘুদা এখানেই থাকে। অন্য কাজের লোকেরা গ্রাম থেকে আসা যাওয়া করে। আমি রঘুদাকে গিয়ে বললাম, ওই মাদল বাজছে কোথায়? আদিবাসী গ্রামে। রঘুদা বলে, হ্যাঁ, আদিবাসী গ্রামে। ওরা সারাদিন গায়ে খাটে, তাই রাত্রে একটি আনন্দ করে। মেয়ে পুরুষ সবাই একসাথে নাচে। আমি বললাম, আমিও যাব রঘুদা, কাল আমাকে নিয়ে যাবে? তা বেশ তো, কানা আমার শ্বশুর বাড়ি। তোমার বাবা অনুমতি দিলে তবেই কিন্তু। পাহাড়ের রাস্তার কাছে গরুর গাড়ি যাতায়াত ধরে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। গ্রামে যাওয়া আর আসা প্রায় 5.5-6 কিলোমিটার। হাঁটতে পারবে তো? রঘুদা বলল। আমি বললাম, বেড়াতে এসেছি, বাবা মানা করবেন কেন? সঙ্গে সঙ্গে তো তুমিও থাকবে। একটাই শর্ত, রাতে খাওয়া দাওয়ার আগে ফিরে আসতে হবে। সেদিন খেয়ে দিয়ে শুতে চলে গেলাম কটেজে। 6-7 ফুট পিলারের ওপর কটেজগুলো সব তৈরি। মাঝে মাঝে নাকি জন্তুরা খাবারের গন্ধে নেমে আসে। অথই নিস্তব্ধতা। এখানে মনে হয় যেন পৃথিবীর শেষ সীমা। পরদিন সকলে মিলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে গেলাম। পাহাড়ি রাস্তায় হেঁটে ওঠা ছাড়া উপায় নেই। ঝর্ণার অন্ধকার জলে প্রায় পুরো হাত ডুবিয়ে পাশাপাশি 5টি শিবলিঙ্গ স্পর্শ করতে হয়। বিকেলের আকাশে আলোয় থাকতে থাকতে আমি বেরিয়ে পড়লাম রঘুদার সঙ্গে। পাহাড়ের গা ঘেঁষে গরুর গাড়ির রাস্তাটা আদি অন্ত চলে গিয়েছে। রঘুদা বললেন, পা চালাও, আজ পূর্ণিমা। মনে ছিল না, তা না হলে আসতাম না। ফিরতে হবে জলদি জলদি। কেন রঘুদা? পূর্ণিমা তো কি, নাচ গান দেখবো না? হনহনিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল রঘুদা। আমাদের বাঁ দিকে ধুধু প্রান্তর আর ধান ক্ষেত। ডান দিকে পাহাড়ি জঙ্গল ক্রমশ ঘন হয়ে ওপর দিকে উঠে গিয়েছে। আমি আবার বললাম, রঘুদা, কেন বললে পূর্ণিমা জানলে আজকে আসতে না? রঘুদা একটা বড় নিঃশ্বাস ফেলে বললে, তবে শোনো, প্রায় 150 বছর আগেকার কথা। এই দেশে তখন ইংরেজ থাকতো। আমার জন্ম এই অঞ্চলেই। ছোটবেলা থেকেই এই কাহিনী আমরা জানি। ঘটনাটা ঘটেছিল কানগাঁওতেই। সেই সময় জঙ্গল থেকে একটা চিতাবাঘ নেমে এসে প্রায় হানা দিত গ্রামে। বাচ্চা কিংবা মেয়েদের তুলে নিয়ে যেত। চিতাবাঘের মতন ধূর্ত আর একটাও হিংস্র জীব কম আছে। এক মুহূর্ত আগেও তার নিঃশব্দ আগমন শিকার টের পায় না। এমন অবস্থা হলো যে ভয় গ্রামবাসীরা আর ঘরের বাইরেই পা রাখে না। কিন্তু দিনরাত তো আর ঘরে বন্দি হয়ে থাকা যায় না।
যেতেই হয় বাইরের মাঠে ক্ষেতের কাজে। তখন আচমকা ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সাক্ষাৎ মৃত্যু। সদরে খবর যেতে এলো এক সাহেব শিকারী। গায়ের লোকেরা তাকে ঘিরে ধরে বোঝালো, শয়তান, সামান্য চিতাবাঘ। সে যেন চিতাবাঘ নয়, একটা ভূত। বন্দুক ছুড়ে তাকে খতম করা যাবে না। বহুবার ফাঁদ পেতেছে তারা, কিন্তু ধরা যায়নি। শিকারী গোঁফ চুমড়ে মৃদু হাসলো, তারপর সরকারের বাংলোতে গিয়ে উঠল। গ্রামের বাইরে পাহাড়ের দিকটায় একটা ছোট্ট জলাশয় আছে, তাকে কুণ্ড বলাই ভালো। পাহাড়ের জঙ্গল থেকে সরু একটা বুনো পথ বেরিয়ে এসে কুণ্ডে এসে পড়েছে। জন্তুরা ওই পথেই জল খেতে আসে। কাছাকাছি একটা পোড়ো ভিটে সাহেব রাত্রি যাপন করবে শিকারীর অপেক্ষায়। শীতের রাত ক্রমে ক্রমে বাড়তে লাগলো। জলাশয়ের ওপর জমাট বেঁধেছে কুয়াশা। ঝরা পাতায় হালকা পদক্ষেপ কয়েকটা হরিণ যেন ঘুরে গেল। শেয়ালও। শেষ রাতে একদল হায়নার দল এলো জল খেতে। শিকারী উৎকর্ণ হলো, এবার বাঘ আসার সম্ভাবনা। সে শানিত চোখে তাকিয়ে রইল। কেটে গেল অনেকটা সময়। যখন সে হতাশ হয়ে বাংলো ফেরার কথা ভাবছে, সতর্ক পায় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা চিতাবাঘ। ভাঙা কুড়ের ফোঁকর দিয়ে বন্দুক তাক করলো সাহেব। আলো আঁধারের মধ্যে তখন কুয়াশা ছড়িয়ে পড়েছে। বন্দুকের ঘোড়া টানার আগে চিতাবাঘ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেল। শিকারী প্রতীক্ষা করতে লাগলো, জল খেয়ে বেরোবে, তখনই সুযোগ পাওয়া যাবে। একটা আবছা মূর্তি যেন জলাশয়ের দিক থেকে জঙ্গল অভিমুখে যাচ্ছে। ছেঁড়া কুয়াশার ফাঁকে দেখা গেল একজন শীর্ণ কুব্জ বৃদ্ধা ধীর গতিতে চলছে। বুড়িটা এগোচ্ছে গাছপালার অন্ধকারে। আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো শিকারী। সারা পেয়ে বিদ্যুতের গতিতে ঘুরে দাঁড়ালো বুড়ি। তার দৃষ্টি নৃশংস আর চতুর। সাহেব অবাক হয়ে ভাবলো, এমন দ্রুত বেগে কোনো মানুষ দিক পরিবর্তন করতে পারে? সামনে নিয়ে বলল, ও বুড়িমাই, একটা চিতাবাঘ জল খেতে গেল, তুমি তাকে দেখেছো? ভোরের শান্ত পরিবেশ খান খান করে বুড়ি খিলখিলিয়ে হেসে উঠল। তার অট্টহাসি মিশে গেল পরিবেশে পুরো ছড়িয়ে। শিকার করতে এসে জীবনে প্রথম সাহেবের বুকটা ধড়াস করে উঠল। মেরুদণ্ড বেয়ে আতঙ্কের ঠান্ডা শিরশিরানি নেমে গেল। বুড়ি হাসতে হাসতে জঙ্গলের আড়ালে চলে গেল। পা চালিয়ে বাঁদিকে এই নাড়ুগোপালের মন্দির থেকে গায়ে শুরু। নাচ গান আরম্ভ হবার একটু পরে রঘুদার চোখে ইশারায় আমাকে উঠে পড়তে বলল। আমি ফেরার পথ ধরলাম। রঘুদা আবার বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর আকাশের দিকে তাকাচ্ছে। চিন্তিত মুখে বলল, আজ পূর্ণিমা, না এলেই ভালো হতো। আমার মন পড়েছিল আদিবাসীদের নাচ গানের দিকে। রাগ করে বললাম, পূর্ণিমার সমস্যাটা কি রঘুদা? এই যে জঙ্গলের ছায়ায় ঘুটঘুটে অন্ধকার রাস্তা, চাঁদ উঠলে তবু তো চলতে সুবিধা হতো। আমার মন খারাপ, তুমি বরং বুড়ির শেষের গল্পটা বলো। রঘুদা থমথম গলায় বলতে লাগলো, অগত্যা বিফল শিকারী হয়ে নেমে গেল বাংলোয়। কেমন একটা গা ছমছমে অস্বস্তি তাকে জড়িয়ে রাখলো সারাদিন। বিকেলের দিকে মোড়ল হাঁপাতে হাঁপাতে সাহেবকে এসে বলল, চিতাবাঘ হামলা করে তাদের একটা গরুকে মেরে ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে, আবার আসবে রাতে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে মোড়ের সঙ্গে বেরিয়ে গেল শিকারী। লোক বসতি শেষ প্রান্তে একটা চালা ঘরে উঠে গিয়ে বন্দুক বাগিয়ে অপেক্ষা করতে লাগলো। এখান থেকে গরুটার লাশ স্পষ্ট দেখা যাচ্ছে। পূর্ণিমার রাত, শিকারীর সঙ্গে মোড়লও রাত জাগছে।
গায়ের অন্য বাসিন্দারা ঘরের দরজা এঁটে বসে আছে, কারোর চোখেই ঘুম নেই। পাহাড়ের পিছন দিকে গোল চাঁদ উঠেছে আকাশে, ক্রমশ তার আলোকিত হয়ে যাচ্ছে ধরণী। গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো বাঘ দ্রুত বেগে, শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়তে পড়তে চকিতে দিক বদল করে ছুটে গেল শিকারীর দিকে, যেন সে জানতো কোথায় লুকিয়ে আছে তার দুশ্মন। দাঁত খিচিয়ে চাপা গর্জন করে চিতাবাঘ এক লাফে উঠে পড়ল চালে। ভয় চিৎকার করে উঠল মোড়ল। শিকারী হাত কি কেঁপে গিয়েছিল? আগুনের ঝিলিক তুলে বন্দুক গর্জে উঠল। চিতাবাঘ আর্তনাদ করে আছড়ে পড়ল মাটিতে, তারপর খোঁড়াতে খোঁড়াতে ছুটে পালালো। আহত হয়েছে সন্দেহ নেই, বোধহয় সামনের কোনো পায়ে গুলি লেগেছে। রাতের অন্ধকার ফিকে হয়ে আসতেই শিকারী আর মোড়ল ঝোপঝাড় ভেঙে জলাশয়ের দিকে চলল। জলের ওপরে কুয়াশা যেন আরো জমাট। অস্পষ্ট দেখা গেল জল থেকে ভেজা কাপড়ে উঠে আসছে এক শীর্ণ কুবজা বৃদ্ধা। বুড়ি খ্যানখ্যানে গলায় খিলখিল হাসতে হাসতে দৌড়ে গেল শিকারীর দিকে, আর তার পেছনে হি 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 শব্দ করে উঠল হায়নার দল। মোড়ল ভয় পেয়ে পরিত্রাহী ছুট লাগালো গ্রামের দিকে। সে দেখেছে বুড়ির একটা হাত পুরো রক্তাক্ত, উড়ে গিয়েছে কুনুই থেকে। বেলার দিকে সাহসে ভর করে একদল গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে খুঁজতে বেরোলে সাহেব শিকারীকে। বেশি দূর নয়, জলাশয়ের পাশেই পড়েছিল তার ছিন্ন ভিন্ন দেহ। চলো চলো, পা চালিয়ে চলো। পাহাড়ের ওপরে পূর্ণিমার চাঁদ ঝুলছে। হঠাৎ দূরে হায়নার দলে অট্টহাস্য শোনা গেল। রঘুদা আমাকে এক টানে রাস্তা থেকে নামিয়ে কালভার্টের পেছনে লুকিয়ে পড়ল। শুনতে পেলাম বাঘের ডাক। পাহাড়ের পাদদেশে গরুর গাড়ি যাতায়াত পথটা ধরে বেগে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসতে একটা চিতাবাঘ আর তার সঙ্গী কতগুলো হায়না। সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম সেই বাঘের পিঠে সাদা থান, পরনে এক গলা ঘোমটা টেনে বসে আছে এক রমণী। ভালো করে দেখার আগে দৃশ্যটা ছুটে চলে গেল পাহাড়ের ওপর দিকে। তারপরে কেটে গেল বহু বছর, প্রায় 40টা বছর, কিন্তু বাঘের পিঠে বৃদ্ধা নারী আর ছুটন্ত হায়নার চিত্র আমার মনের পটে যেন একবারে গেঁথে গিয়েছে। মাঝে মাঝেই উকি দেয়। সেবার আমাদের কোম্পানি ইস্টার্ন রিজিয়নের টায়ার ডিস্ট্রিবিউটরের মিটিং ছিল উড়িষ্যার ব্রহ্মপুরে। কাজ হলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। অন্যরকম লাগছে জায়গাটা। হাইওয়ে থেকে ঘর বাড়ি বেড়েছে অনেক, কিন্তু পাহাড়ের দিকটা এখনো শান্ত নির্জন। সহজেই ঘর পাওয়া গেল 30 লজে। রঘুরাম রায় অবশ্য অবসর নিয়েছেন, থাকে কানগাঁয়েতেই। সন্ধ্যাবেলা বেরালাম রঘুদার খোঁজ করতে। কি জানি আমাকে কি চিনতে পারবে? রাস্তার দুপাশে কিছু দোকানপাট, কিন্তু পেছনে বিস্তীর্ণ চাষের জমি, কোথাও কোথাও পাকা বাড়িঘরও সব হচ্ছে। পাহাড় ঘিরে গরুর গাড়ির পথটা এখনো তেমনই আছে। গাড়ি নিয়েছি, রঘুদার সঙ্গে বেশ কিছু সময় কাটানোর ইচ্ছে। বেশ হয় এবার যদি আমরা আদিবাসীদের নাচ গান দেখতে পাওয়া যায়। নারুগোপালের মন্দিরে বাঁকটা ছাড়িয়ে এগিয়ে গিয়েছিলাম। গাঢ় অন্ধকারে নিজেকে কেমন দিগ্ভ্রান্ত মনে হচ্ছিল। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে হলো। গ্রামের পথ মোটেই গাড়ির উপযুক্ত নয়। মন্দিরের সামনে গাড়ি রেখে আমি টর্চ জ্বালিয়ে এগেলাম। একজন সাইকেল আরোহী গ্রামের দিকে যাচ্ছিল। রঘুদাকে এক ডাকে চিনতে পারল এবং তার বাড়িও দেখিয়ে দিল। আমার পরিচয় দিতে মনে হলো সে যেন চিনল রঘুদা। লণ্ঠন তুলে আমার মুখের দিকে আকাশের দিকে তাকালো। বললাম, তোমার গ্রামে উৎসব দেখতে এলাম রঘুদা। গম্ভীর মুখে রঘুদা বলল, পাহাড়ের পেছন দিক থেকে চাঁদ ওঠার সময় হইল যে, আপনি ফিরে যান সাহেব, আজ পূর্ণিমা। সে কি, তারা কি এখনো আসে?
ফেরার পথে বিপদে পড়বেন, আপনি যান। মুখের উপর দরজা বন্ধ হয়ে গেল। জীবনের নিয়ম বোধহয় এরকমই নিষ্ঠুর। আমাদের মন পড়ে থাকে সেই কোন ছোটবেলায়, কিন্তু কখনো সেই দিনগুলোতে আর আমরা ফিরতে পারি না। ড্রাইভার ঘুমোচ্ছিলেন, বেচারা সকাল থেকে একটানা গাড়ি চালিয়েছে, ক্লান্ত। ধর্মরিয়ে জেগে উঠে সে স্টার্ট দিল। হেডলাইটের জোড়া ফলায় অন্ধকার কেটে এবড়ো খেবড়ো রাস্তা লাফাতে লাফাতে গাড়ি চলছে। হঠাৎ একজন মানুষ টলতে টলতে রাস্তার মাঝখানে এসে পড়ল। হুমড়ি খেয়ে ধরল বোনেট। দ্রক্ষ দাইবার। ব্রেক কষলো সঙ্গে সঙ্গে। আমি নেমে বললাম, বেঁচে গিয়েছেন, ধাক্কা লাগেনি, এভাবে কেউ চলে? তিনটে গুন্ডা মতন লোক বেরিয়ে এলো কালভার্টের আড়াল থেকে। যে লোকটা বনেটে এসে পড়েছিল সে একটা পিস্তল চেপে ধরলো আমার কপালে। অন্য লোকগুলো ড্রাইভারের গলায় ছোঁড়া ঠেকিয়ে নামিয়ে আনলো। পেছনের সিট থেকে আমার অফিসের ব্রিফকেস টেনে বার করে পাথর ঠুকে লক ভেঙে ফেললো। রাস্তায় উপর করতেই হেডলাইটের আলোয় অফিসের ক্যাশের টাকা ছড়িয়ে পড়লো। একজন চাপা স্বরে আমাকে হিন্দিতে হুকুম করলো, টাকা কড়ি যা আছে বের করো, মোবাইল ঘড়ি সব, নইলে। সে পিস্তলটা জোরে ঠেসে ধরলো আমার কপালে। আমি দেখলাম পাহাড়ে গাছপালার ফাঁকে একটা বিশাল পূর্ণিমার চাঁদ যেন লাফিয়ে উঠে পড়লো আকাশে, এবং তৎক্ষণাৎ দূর থেকে হায়নার অট্টহাসি রব উঠলো। আমি বললাম, ওরা আসছে। এই লোকগুলো মনে ছিল ভিন রাজ্য থেকে, বাড়িঘর তৈরির সব মজুরি খাটতেই ওরা এসেছে। ওরা থমকে দাঁড়ালো। কৌন? দ্রুতগামী চিতাবাগের পেছনে হি নিষ্ঠুর হাসি হাসতে হাসতে একদল অন্ধকার ছায়া জীব তীব্র বেগে ধেয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। লোকগুলো টাকা ফেলে চম্পট দিল ধান ক্ষেতের অন্ধকারে। চিতাবাগ আর ঘোমটা টানা আরোহিণী আলোর পরিধি ঠিক বাইরে। তারপর খোঁড়াতে খোঁড়াতে গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার সবারই ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। হঠাৎ দমকা বাতাসে সরে গেল তার ঘোমটা। একটা শীর্ণ কুব্জ বৃদ্ধা জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, কিন্তু আমার ভয় করলো না। বললাম, প্রণাম বুড়িমাই, আপনাকে আমি ভুলবো না। বোধহয় মুহূর্ত মাত্র তারা থেমেছিল, তারপরেই হঠাৎ গতি বাড়িয়ে তারা মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে, সঙ্গে সঙ্গে হায়নার দল। নমস্কার, আশা করি ভালোই লাগবে আপনাদের গল্পটি। একটু ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন আসি।